আমি আসলে সাংসারিক না। আমি বদ্রনসা কলেজে পড়ি, তখনই পরিচয়। অগ্নিগ্রহণ আসলে দুজনেই করি। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? ঢাকার রাজপথে আর কোনো মিছিল হবে না, এই মিছিল আর গুলি হবে না, এটাই ছিল কল্পনা। দিনভর জলাবদ্ধতা, নাগরিক ভোগান্তি কিংবা যানজট, হাজারো সমস্যার শহর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সামলান একজন মানুষ। তবে দিনের শেষে তিনিও ফিরে আসেন তার আপন ঠিকানায়, যেখানে ক্ষমতার কোনো প্রোটোকল নয়, আছে খুনসুটি, মান অভিমান, ভালোবাসা আর বহুদিন একসাথে পথ চলার গল্প। আমাদের আজকের আয়োজনও সেই অজানা গল্প নিয়েই, যেই গল্পের প্রধান দুই চরিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং তার সহধর্মিণী অধ্যাপিকা ফাতেমা সালাম। আপনাদের দুজনকেই স্বাগত স্টার নিউজে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ, আল্লাহ ভালো রাখছে। আব্দুস সালাম, তিনি এখন ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে আছেন। ঘরের প্রশাসককে এটা তো বললে ভালো। না, এটা তো অবভিয়াসলি ঘরের প্রশাসক, সংসারের প্রশাসক, সেটা তো অবভিয়াসলি আমার স্ত্রী। আর এটা আমি আজীবনই কখনো ওই সময়ও দিতে পারি নাই, সেই সময়টা সবসময় ওই দিয়েছে। এবং এর জন্যই হয়তো একসাথে ঘর চলার সিদ্ধান্ত, যে ওই সামলাবে সব আর আমি আমার অঙ্গন যেটা রাজনীতি সেটা নিয়েই থাকবো, জনগণের সেবা সেটা নিয়েই থাকবো। তো সেভাবেই চলছে। কাজে ওইটা যদি বলেন, ওইটা অ্যাবসলিউটলি ওইটার দায়িত্বে ওইটার প্রশাসক হলেন উনি। উত্তাল রাজপথ যখন থাকে, তখন যখন সালাম ভাই ঘরে ফিরে আসেন, ঠিক এই মানুষটি কতখানি বদলে যান? ঘরে আসলে খুব স্বাভাবিক এবং খুবই মানে অপোজিট বলা যায়। বাইরে তার যে পারফরমেন্স যেটা, সেটা ঘরে না, অ্যাবসলিউটলি নট। ও মানে 8-10 জনের মতোই সে ফ্যামিলি হেড হিসেবে যেরকম থাকার কথা সেরকমই সে থাকে এবং খুবই কোয়াইট। বেশিরভাগ সময় সে কোয়াইটই থাকে, মানে মানে খুব বেশি রাগ না হলে ওই শাউটিং টাউটিং এসব নাই। ছেলে মেয়েদের ব্যাপারে খুবই সে মানে সফট। অ্যাকচুয়ালি ঘরে ঢোকার পরে আমার মনে হয় সে রাজনীতিটা ভুলেও যায়। তবে মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে ওই ফোনটা খুব ডিস্টার্ব করে। মানে এমনও আছে যে রাত্রে 2টা-3টার সময় ফোন আসছে এবং সে খুব রেসপন্স করে। এমন মানে এমন কেউ বলতে পারবে না যে রাত্রে 2টা ফোন করে ওকে পায় নাই। এবং অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার সাথে ওর অনেক ইয়ে হয়, যে আর্গুমেন্ট হয় যে সারাদিন তুমি এত ব্যস্ত থাকো, এত লোকের মাঝে থাকো, এত লোকজনের ইন্টারাকশন হয়, তারপরে ঘরে এসে রাতে 2টার সময় যদি ফোন ধরতে হয়, তাহলে তো অ্যাকচুয়ালি ব্রেনটা কোনো রেস্ট হচ্ছে না। মানে এই যে রাজনীতির ব্যস্ততা ব্যক্তিগত জীবনে কোনো প্রভাব ফেলছে কিনা ভাবলে? এটা কখনো যদি হিসাব করতে বসি তখন মনে হয়। এছাড়া ওটাই আমার নর্মাল। আমার জীবন মানে ছোট থেকেই, স্কুল জীবন থেকেই শুরু। স্কুল জীবন থেকেই এই মাতাবরি বলেন, রাজনীতি বলেন, জনগণের সাথে থাকা বলেন, সেগুলো নিয়ে স্কুল থেকেই শুরু করেছি। তারপরে মুক্তিযুদ্ধ, তারপরে রাজনীতির আরও বেশি ব্যস্ততা, এবং এখনও সেই অবস্থাতেই কাটছে। এবং আমি তো আসলে এটাই আমার জীবন। আর এটা যদি না থাকে তাহলে মনে হবে যে আমি হয়তো অসুস্থ হয়ে গেছি। এটা সত্যি কথা। কারণ এই প্রসঙ্গে আমি বলি, যখন অনেক সময় ছুটিতে হয়তো আমেরিকা গেল বাচ্চাদের কাছে, আমার বাচ্চারা সব আমেরিকাতেই থাকে, তো ও যখন যায় খুব মুডে যে এখন আমি ফ্যামিলির সাথে সময় কাটাবো, থাকবো, ওদের সাথেই সময় স্পেন্ড করবো। বাট 3-4 দিন পরেই সে অস্থির হয়ে যায়। লোকজন, মানে তার লোকজন চাই, লোকজনের সাথে কথা বলতে হবে, তাদের সাথে সময় কাটাতে হবে। এবং দেখা যায় যে খুব বেশি হলে 7 দিন, এর বেশি সে কখনোই আমেরিকাতে যে ফ্যামিলির সাথে সময় দিতে পারে না। মানে ও অস্থির হয়ে যায় মানুষের সাথে কথা বলতে না পারলে। তো প্রবাসেও সে ওইরকম, যে ব্যস্ত হয়ে যায়, দলের লোকজন ওদের সাথে ব্যস্ত হয়ে যায়। ও অ্যাকচুয়ালি এই কথাটা খুব ঠিক যে ওর যে মেইন জীবনের বোধহয় মানে প্রধান ইয়েটা কী বলবো, তার জীবনটা বোধহয় ঘিরে আছে সম্পূর্ণই রাজনীতি। পরের সমস্যার মানে সমাধানের ক্ষেত্রে কার সিদ্ধান্ত চূড়ান্ত? এটা অ্যাবসলিউটলি ওর
মানে ঘর সংসার ছেলে মেয়ে এই সমস্ত ব্যাপারে আমি কখনো চিন্তা করিও না। আর আমি আসলে কখনো ওইভাবে না সাংসারিক না। এটা মাঝে মাঝে এই কথাটা আমাকে শুনতে হয়, অবশ্য শুনলেও আমার এটাই সত্য, তাকে শুনতে অসুবিধা হয় না। এটা অ্যাবসলিউটলি তার অঙ্গন, সেই দেখে সেই করে। আমাদের দুইজনের তো প্রেমের সম্পর্ক, তারপরে বিয়ে, এবং আমার মনে হয় যে আমার ওকে বেছে নেওয়ার পেছনে এটাও একটা কারণ। একসাথে আমরা রাজনীতি করতাম, এখনও যদি ও রাজনীতি করতো তাহলে হয়তো আর অনেক উপরে যেতে পারতো। সেই মানে সেই ক্রিয়েটিভ চিন্তা তার মধ্যে আছে, কিন্তু আসলে যেহেতু আমি এটার সাথে বেশি জড়িত, সেই কারণে তার ওই জীবনটা সে স্যাক্রিফাইস করেছে। এটা তো অবশ্যই, এবং এটা আমি নিজেও মানে ফিল করি যে ওর ওইটুকু সময় বা ওইটুকু যদি সে আমার সহযোগিতা না করতো তাহলে হয়তো আমাকে মানে আমি যেখানে যতটুকুই এসেছি, হয়তো কাঙ্ক্ষিত লক্ষ্যে অতটুকু যেতে পারিনি, ততটুকু এসেছি, ততটুকু অবশ্যই তার অবদান, এটা অবশ্যই স্বীকার করি। ওই যে কঠিন সময়ে পার করেছেন, সেই সময় কার সাহস, মানে কে কাকে বেশি সাহস জুগিয়েছেন কিংবা শক্তি জুগিয়েছেন? না, এটা তো অবশ্যই সে সাহস জুগিয়েছে, এবং ওই যে বললাম যদি সে শেয়ার না করতো, যেমন এমনও অনেক সময় গেছে যে বছরের পর বছর সে ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে ছিল। আমার অঙ্গন, আমি রাজনীতি, কখনো জেলে যাচ্ছি, কখনো বের হয়ে আসতেছি, এর মধ্যে দিয়ে চলছে, এবং সেটা আমি নির্ভর ছিলাম যে না, ও যেহেতু আছে, ছেলে মেয়ে ও টেক কেয়ার করবে বা দেখবে, কোনো অসুবিধা হবে না। তেমন সেটা আমি তো বললামই যে আমার জীবনটা শুরুই সেভাবে, এবং আমি চেয়েছিলাম ওইভাবে যে আমার যে জীবন সঙ্গিনী হবে সে হয়তো আমার সব কিছুই টেক কেয়ার করবে, যাতে আমি ফ্রি থাকি, বা আমি যাতে জনগণের পাশে থেকে কাজটা করতে পারি, বা দেশপ্রেম নিয়ে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কিছু করতে পারি। সেটা ওই কারণেই তাকে নেওয়া, সেও সেটা যথার্থভাবে সেই সার্ভিসটা দিয়েছে। এক ধরনের কঠিন বাস্তবতা ছিল, আমাদের সংকট ছিল। আপনি এই সংসারকে কিভাবে সামাল দিয়েছেন? এটার একটা বোধহয় মানে আমার অ্যাডভান্টেজ ছিল যে আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি, এবং আমি এই জীবনের সাথে মোটামুটি মানে যে পথ চলাটা আমাদের এই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে, সেটাতে অনেকটা অভ্যস্ত হয়ে গেলাম। পরে মনে হলো যে এটাই জীবন। সারাক্ষণ টেনশনে থাকতে হতো, কোন সময় বাসার সামনে এসবি পুলিশ, এদের সিভিল ড্রেসে ঘোরাফেরা, আমার রাত্রে বাচ্চাদের হঠাৎ জেগে উঠতো, পুলিশ কেন বাসার ভিতর। তো এইসব সিচুয়েশন অনেক কিছু আমি ফেস করেছি। তাছাড়া ও তো প্রায় জেলে যেত। জেলে যাওয়ার সময়টা খুব অসহায় মনে হতো, কারণ হচ্ছে জেলে গেলে কিন্তু আসলে শেষ পর্যন্ত ফ্যামিলি দেখে। আপনি ফোনের ওই প্রান্ত থেকে হয়তো এমন কোনো ফোন আসবে যেটি হয়তো দুঃসংবাদ হতে পারে, এরকম সময় গেছে কি? হ্যাঁ, অবশ্যই এরকম তো, মানে তখন এমন একটা অবস্থা ছিল যে ফোন আসলে ভয় লাগতো, ভয় পেতাম যে কোনো খবর আসলো কি না, কোনো খারাপ কিছু ঘটলো কি না। মানে অ্যাকচুয়ালি পথ চলাটা খুব সহজ ছিল না, বেশ কঠিন। এবং আমার মনে হয় যে আমরা সহজভাবে নেবার চেষ্টা করেছি, বাট কঠিন ছিল পথটা। আর বিশেষ করে এই 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার ছিল, এরা তো দুর্দান্ত খারাপ। এত মানে যেমন ধরেন আপনারা এই গুম খুনের ঘটনা জানেন, আমাদের ইলিয়াস সাহেব যেভাবে গুম হয়েছে, চৌধুরী সাহেব যেভাবে গুম হয়েছে, আরও অসংখ্য। দুজনের প্রথম দেখা কিভাবে হয়েছিল? ওই যে বললাম না যে আসলে আমরা দুজনেই ছাত্র রাজনীতির সাথে ছিলাম জড়িত, এবং স্বাধীনতার পরে সেটা তো আরেক উত্তাল সময়। সেই সময়টা, সেই বয়স, সেই সময় যে ছাত্র রাজনীতি করতাম আমি, এবং ছাত্র রাজনীতি সে সময় আমি ছাত্র সংগঠনের সিটির সেক্রেটারি ছিলাম। সেই কারণে ঢাকার বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি সব জায়গাতে আমাকে যেতে হতো। তো তার কলেজেও প্রোগ্রামে গিয়েছি, এবং সে সময় দেখা হয়েছে। তারপর তারা যেহেতু দলের সাথে সম্পৃক্ত, এই জন্য দলের অফিসে আসা যাওয়া, বিভিন্ন কর্মসূচিতে আসা যাওয়া, এবং এর মধ্যে দিয়েই সম্পর্ক গড়ে ওঠা। প্রথম কে বলেছিলেন যে দুজনে কে বলেছিলেন যে ভালো লাগার এই কথাটা? এটা ওই বলুক, ভাবি। আমারই ফিলিংস বেশি ছিল ওর প্রতি আর কি, এবং আমার মনে হয় আমি ওকে বলছি আর কি। আপনি প্রপোজ করেছিলেন? তো আমি বদরুন্নেসা কলেজে পড়ি, তখনই পরিচয়, তখন থেকে
ভালো লাগা থেকে ভালো যা হয় ওই বয়সে যেটা হয় আর কি, ওই বয়সে তো একটা অন্যরকম ভালোবাসা থাকে, একদম নির্মল, এবং কোনো স্বার্থ থাকে না, কোনো ভবিষ্যৎ চিন্তাও থাকে না। অ্যাকচুয়ালি ভবিষ্যৎ চিন্তা কিন্তু থাকে না, যে আমরা আমরা বিয়ে করব, তারপরে কি হবে, কিভাবে কি, ওইসব মাথায় ছিল না। মনে হতো যে ভালো লাগে, বাস বাসাবাসি। তারপর সেখান থেকে বাস্তবতা যেটা হলো যে আমাদের খুব আর্লি ম্যারেজ করতে হলো। ও একবার জেলে গেল, জেলে যাওয়ার পরে সে একটু মানে অস্থির হয়ে গেল যে এইবার বের হয়ে আমাকে একটা বন্ধনে জড়াতে হবে। তারপরে সেটা হলো আর কি, একটু আর্লি ম্যারেজ হয়ে গেল। ঠিক ওই সময়ের বাস্তবতায় একজন মেয়ে একজন ছেলেকে প্রপোজ করে, এটা একটু সাহসী উচ্চারণ, কিন্তু আপনি যথেষ্ট সাহসী, বোঝা গেল। তো ওই সময়ের কোনো স্মৃতি আছে কিনা যেটি এখনো মনে পড়লে খুব ভালো লাগে কিংবা খুব হাসি পায়? ভাবি যখন আপনাকে অফার দিল আর কি, বা প্রস্তাব দিল, তখন আপনি কি এটাকে মানে মনে করেছিলেন যেটা স্বাভাবিক? ছোট থেকেই স্কুল লাইফ থেকে রাজনীতি শুরু, এবং পরবর্তী মুক্তিযুদ্ধটা তো জীবনটাই চেঞ্জ করে দিল আমার। যে হয়তো সে সময় ভাবছিলাম রাজনীতি করলেও ভাবছিলাম যে পড়াশোনা শেষ করে ভালো একটা কিছু হব, কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরে যখন ফিরে আসলাম, তখন তো মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের চেহারা দেখে তখন ভালো লাগতো না। এর জন্য তো যুদ্ধ করি নাই, এর জন্য তো দেশ স্বাধীন করি নাই। মুক্তিযুদ্ধের পরে ঠিক করি যে আজকে ওরা 11 জন যে ছবি, এই ছবিতে আমার অভিনয় করার কথা ছিল, কিন্তু অভিনয় পর্যন্ত আমি করি নাই। কারণ আমি একবার ভাবলাম যে যদি কোনো ক্রমে একবার ওই জগতের সাথে রিলেটেড হয়ে যাই, তাহলে হয়তো আমার রাজনীতির জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি হয়তো ভালোভাবে এখানে সার্ভিসটা দিতে পারবো না। তো সেই কারণেই ওই সময় মনে হচ্ছে যে আবার যদি পারিবারিক এই বন্ধনে যদি জড়িত হয়ে যাই, আমার ক্ষতি মানে রাজনৈতিক জীবনে ক্ষতি হবে কিনা। কিন্তু তখন আবার ভাবলাম যে না, দুজন তো একই পথের পথিক, সেও একই রাজনীতি করে, আমিও একই রাজনীতি করি, কাজে সে আমাকে বুঝবে। ওর চেয়ে ভালো লাইফ পার্টনার পাওয়াও যাবে না, বা লাইফ পার্টনার পেতে হবে এরকম চিন্তাও ছিল না, হয়তো জীবনটা এমনিই কাটবে। তো যখন স্বাভাবিকভাবে ওর সাথে সম্পর্ক হলো, তখন মনে হলো যে না, দুজনে মিলেই হয়তো ভালো কিছু করতে পারবো, সেই জন্যে একসাথে পথ চলা। কে বেশি অভিমান করে দুজনের মধ্যে? অভিমান আসলে দুজনেই করি। ও করে তো আমিও করি, তবে আমার চেয়ে বেশি ওই করে। মাঝে ওইটা আমাকেই ভাঙাইতে হয় বেশি। ভাবি একটা অভিযোগ কিন্তু আসলো, ছোট্ট একটা অভিযোগ। আগে বেশি ভাঙাতো, এখন অত কেয়ার করে না। যদি একটি স্পেসিফিক গুণের কথা বলা হয় যেটি আপনাদের দুজনকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে? ওর ব্যাপারে আমি যেটা বলবো যে সে খুব পেশেন্স রাখতে পারে, অসম্ভব ধৈর্যশীল, অনেক বেশি, অনেকের চাইতে। এটা আমি খুব রেসপেক্ট করি, এবং তার জীবনে যতটুকু আজকে তার অ্যাচিভমেন্ট আসছে সব দিক দিয়ে, ও তো অনেক কিছুর সাথে জড়িত, সামাজিক সংগঠনগুলো অনেক বেশি। আমার মনে হয় একটা মানুষ এক জীবনে এত সামাজিক সংগঠন সাথে জড়িত থাকতে পারে কি না, এবং সে সবাইকে ঠিকভাবেই সময় দিতে পারে। তো এইটা আমি খুব রেসপেক্ট করি, এটা সবাই পারে না। আমি না থাকলেও ওর এমন গুণাবলী আছে যে সে আমার অ্যাবসেন্সটা আমার ফ্যামিলি ফিল করবে না, এটা সে মানে চালিয়ে নিতে পারবে। ইভেন রাজনীতিতেও আমি যদি জেলে থাকি, সেই সময় রাজনীতিতেও যে আমার মানে শূন্যস্থানটা, সেটাও পূরণ করার মতো ক্যাপাবিলিটি তার আছে। এবং স্বাভাবিকভাবে সে এমনি মেধাবী, সে যদি আরও আমিও চাইতাম, কিন্তু পড়ার হয়ে ওঠে নাই। সে পড়াশোনা করলে আরও যদি করতে, এমনি তো মাস্টার্স করেছে, ডক্টরেট করতে পারতো বা আরও ভালো কিছু করতে পারতো। যদি দুজনের যে দায়িত্ব যদি একদিনের জন্য বদলে দেওয়া হয়, আপনাকে প্রশাসক করে দেওয়া হলো, ভাইকে ঘরের দায়িত্ব দেওয়া হলো, তাইলে মানে কে সবচেয়ে বেশি সাকসেসফুল হবে না এই ক্ষেত্রে, কি মনে করেন? একদিনের জন্য যদি মনে করেন। ভালো প্রশ্ন। আমার মনে হয় যে ও সাকসেস হবে, কারণ ওর মধ্যে সব সেই গুণাবলীগুলো আছে। সে ভালো বলতে পারে, বক্তৃতাও ভালো দেয়, এবং সাংগঠনিক বেশ। ভাবি, ভাইকে যদি ঘরের দায়িত্ব দেওয়া হয় একদিনের জন্য? নো।
সে নিজেও খাবে না, কাউকে খাওয়ার কথা চিন্তাও করবে না। এবং তার ভিতরে আমি খুব রেসপেক্ট করি এই বিষয়টা, এত দেশপ্রেমিক প্রতিটা কাজের ভিতরে সে দেশপ্রেমকে খুঁজে বের করে এবং করার চেষ্টা করে যে আমি দেশকে ভালোবাসি, এটা আমার দেশ, আমার দেশের জন্য এটা আমাকে স্যাক্রিফাইস করতে হলে আমার জীবনকে আমি স্যাক্রিফাইস করব, কিন্তু আমি দেশকে ভালোবেসে যাব। সামনে ফুটবল বিশ্বকাপ, খুবই উত্তেজনা। হ্যাঁ, কে কোন দলের সমর্থক? আমি তো ব্রাজিল। আমি আর্জেন্টিনা ছিলাম এবং আমি ব্রাজিলের খেলা খুব ক্লাসিক খেলে ওরা, ভেরি ক্লাসিক। আই লাইক ওদের খেলা, আমার খুব পছন্দ, বাট আমি আর্জেন্টিনা সাপোর্টার। ও হচ্ছে যে খুব এই খেলাধুলার ব্যাপারে সে খুব সেন্সিটিভ, মানে ওর দল যদি গোল টোল খায় রাগ হয়ে যায় ভীষণ। তো আমি আবার ওইটা হই না, আমি একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করি যে আমার একটা বিশ্বাস থাকে যে আমার দল জিতবে, সেই বিশ্বাস থেকে আমি একটু শান্ত থাকি, কিন্তু ও কিন্তু এক্সাইটেড। ভাই ব্রাজিল কিন্তু হেরে যাচ্ছে আর্জেন্টিনা। না সেটা না। ব্রাজিলের খেলাটা হলো হার জিতের জন্য না, ব্রাজিলের খেলাটা হলো খেলার জন্য। এবং খেলার মধ্যে যে ক্লাসিক সে যা দিয়ে যাবে, যদি ব্রাজিল হেরেও যায় তারপরেও কিন্তু বলবো যারা ব্রাজিল খেলেছে, এটাই হলো ব্রাজিলের ক্রেডিট। এর জন্যই মানে ওই জয় পরাজয় দিয়ে সেটা নির্ধারণ করা যায় না। রাজনীতিক পরিচয় মুছে যায়, সব কোলাহল যখন থেমে যায়, ঠিক তখন আপনারা দুজনকে কোন পরিচয়ে দেখতে চান? আমার মানে সচেতনতার পর থেকেই দেশের মানুষকে নিয়ে ভেবেছি, দেশকে নিয়ে ভেবেছি, এবং এটা আমি গর্ববোধ করি যে এই দেশের জন্য মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করতে পেরেছি সশস্ত্র। স্পাই প্রাউড আমি ফিল করি, এবং এই দেশের জন্য এখনও মনে করি যে এই দেশের জন্য যদি জীবন দিতে হয় সেটাও প্রস্তুত। যেমন আমি মনে করি রাজনীতিটা যে করি, এই যে আজকে বিএনপি করি, আমি কিন্তু বুঝে শুনে বিএনপি করি। যেটা আমি বলি যে শুধুমাত্র এখানে পদ পাওয়ার জন্য বা কিছুটা বেনিফিট পাওয়ার জন্য আমি সেটা করি না। বেনিফিট পাওয়ার জন্য বা অন্য কিছু হওয়ার জন্য যদি আমি চিন্তা করতাম, তাহলে জীবনে বহু কিছু অ্যাচিভমেন্ট আমার আসতো, বহু কিছু। কাজে ওইটা আমাকে কখনোই তাড়িত করে নাই, এবং ওইটার জন্য কখনো আমি হতাশও না। তাই কাজে আমি বর্তমান মুহূর্তে মনে করি যে এই দেশটার জন্য যুদ্ধ করেছি, এই দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে সব কিছু বিচার বিশ্লেষণ করে অন্তত বিএনপি একটা সঠিক দল যে এই দেশটাকে রক্ষা করতে পারে। এবং বিএনপিরও সেটা মনে করতে হবে, বিএনপিরও দায়িত্বটা যে এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বিএনপির জন্ম হয়েছে, এই দেশের মানুষের মুক্তির জন্যই বিএনপির জন্ম হয়েছে। এই ফিলিংসটা বিএনপির মধ্যে থাকতে হবে, তাহলে বিএনপি সাকসেস হবে, এই দেশটাও সাকসেস হবে। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চান? আমি তো বাংলাদেশটা দেখতে চাই ওইটাই, যেটা মুক্তিযুদ্ধের সময় অনেক সময় তো পরন্ত বিকেলে কোনো পুকুর পাড়ে বসে ভাবতাম যে কবে যুদ্ধ শেষ হবে, কবে দেশে ঢাকায় ফিরে যাব, কবে পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে দেখা হবে। এবং যখন ঢাকায় ফিরে যাব তখন এই বাংলাদেশে আর ওই সময় তো পল্টন ময়দান ছিল, যে মনে হতো পল্টন ময়দান আর জনসভার দরকার হবে না, ঢাকার রাজপথে আর কোনো মিছিল হবে না, এই মিছিল আর গুলি হবে না, এটাই ছিল কল্পনা। কিন্তু সেই কল্পনার বাংলাদেশ তো আর বাস্তবে খুঁজে পাই নাই। কাজে এখনও মনে করি যে আজকে সেই ধরনের একটি দেশকে চাই, যে দেশে মানুষের অধিকার থাকবে, যে দেশে মানুষের মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সব কিছুতে, যে দেশের মানুষ মানে উন্নয়নের দিকে সোপানের দিকে ছুটে যাবে, এবং সেখানে মানুষকে ভালোবাসবে, মানুষের মধ্যে সেই বন্ধনটা থাকবে, যেটা মানুষ আজকে যে অবস্থা হয়েছে, যে মানবিকতার দিক দিয়ে যে আমরা অধপতন চলে আসছে, অন্তত এটা তো কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। কাজে ধর্ম, বর্ণ, গোষ্ঠী সবাই মিলে বাংলাদেশ, এবং এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, গণতন্ত্রটা থাকবে, এবং গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে, এবং 5 বছর পর পর ভোটের মাধ্যমে সরকার পরিবর্তিত হবে, সেই রকম একটি সমাজ ব্যবস্থাই চাই। আর একটা সমৃদ্ধশালী জাতি, যে জাতিকে অন্যের কাছে মাথা নত করতে হবে না কোনোদিন, কারোর কাছে পরনির্ভরশীল হয়ে জাতি বেঁচে থাক, এ দেশ বেঁচে থাক, সেটা আমরা চাই না। আমাদের একটা মুক্ত স্বাধীন একটা দেশ হিসেবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন দিয়ে যেতে পারি। আমরা তো আর থাকবো না, একটা দিন আমরা চলে যাব, কিন্তু আমার উত্তরসূরি যারা থাকবে
তারা যেন বুঝতে পারে যে আমার বাবা মা তারা দেশের জন্য কাজ করে আমাদের দেশটাকে আমাদের বাসযোগ্য করে রেখে গেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের এই যুগল পথ চলা আরও মসৃণ হোক। আপনাকেও ধন্যবাদ এবং আজকে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের উভয়ের পক্ষ থেকে ঈদ মোবারক এবং আগামী জীবন সবার সুন্দর হোক, স্বাচ্ছন্দ্যময় হোক, গতিময় হোক। ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।